আসসালামু আলাইকুম, সবাইকে এমআরএল ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আলোচনা করতে যাচ্ছি অক্ষর বা সিলেবল নিয়ে। এটি একটি মানে দ্বিধা সৃষ্টিকারী একটি হচ্ছে টপিক, কারণ আমরা অনেক সময় অক্ষর, শব্দ, বর্ণ বা ধ্বনিকে গুলিয়ে ফেলি। তো এই ক্লাসটা কাদের জন্য লাগবে? যারা হচ্ছে এই বছর ক্লাস 9 এ পড়ছো, বাংলা বিষয়ে তোমার ছন্দ নির্ণয় করার জন্য হচ্ছে এটা লাগবে। এবং একই সাথে যারা হচ্ছে বাংলা বিষয় নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর করছো, তোমাদের জন্য এই বিষয়টা লাগবে। দেখো আমি শুরু করি। প্রথমে বলছে অক্ষর কাকে বলে? স্বল্পতম সময় বা পরিশ্রমে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। অর্থাৎ খুব অল্প সময় আমরা একটা শব্দের যতটুকু অংশ উচ্চারণ করতে পারি সেটাই কিন্তু অক্ষর। তো এটাকে অনেকে ইংরেজিতে কনভার্ট করে মানে এটা ভালো ওয়ে না, এটাতে ভুল আরো বেশি হতে পারে। বাংলায় তুমি একবার শিখে গেলে আরো ভালো হবে। দেখো আমি শুরু করি। আমি এখানে একটা শব্দ লিখেছি হাত, আর একটা শব্দ লিখেছি কবিতা। দেখো, কবিতা শব্দটি, এই টোটালটা হচ্ছে একটা শব্দ, আর কয়টা বর্ণ আছে? ক যোগ অ, ব যোগ রস্বই, তারপরে ত যোগ আ, এগুলো সব হচ্ছে ধ্বনি। দেখো ধ্বনি, এই কবিতা শব্দের মধ্যে ক আছে, অ আছে, ব আছে, ই আছে, ত আছে, এগুলো সব হচ্ছে কি ধ্বনি। বাট অক্ষর কয়টা আছে? দেখো, কবিতা শব্দটা একটা শব্দ এবং বর্ণ কিন্তু এগুলো, হ্যাঁ, কিন্তু অক্ষর কয়টা আছে? অক্ষর আছে আমাদের কবিতা তিনটা। আর তিনটা আবার বর্ণ চোখে দেখে মনে করো না, কিন্তু অনেক সময় অনেক বড় শব্দ দুইটা অক্ষর হতে পারে, ঠিক আছে? যেমন আমার এই হাত, হাত শব্দ অক্ষর কিন্তু একটা। তাহলে এটাতে হলো তিনটা, এটাতে একটা। সেটা কিভাবে, সেটাই তোমরা আগে বোঝার চেষ্টা করো। দেখো, আমরা একটা শব্দ উচ্চারণ করার সময় যতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাগ করা যায় ততগুলো ভাগে ভাগ করব। বাট করার পরে যদি আমাদের অর্থের বিকৃতি না ঘটে, উচ্চারণের বিকৃতি না ঘটে, আমি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলাম, কিন্তু উচ্চারণ এমন ভাবে হলো যে আমার শব্দটার উচ্চারণটা সঠিক রইল না, তাহলে আর আমার সেটাকে অক্ষর বিবেচনা করা যাবে না। বাট আমি এমন ভাবে ভাঙলাম যাতে উচ্চারণটা করার পরে শব্দের মূল উচ্চারণটা পাল্টে না যায়। যেমন দেখো, আমি এখানে হাত শব্দটিতে বলছি একটা অক্ষর, আমি এক নিঃশ্বাসীটা উচ্চারণ করবো, আমি হা ত এভাবে করতে পারবো না। যদি আমি বলি হা ত, খেয়াল করো, আমি যদি এটাকে দুইটা অক্ষরে ভাঙতে চাই হা ত, তাহলে সঠিক উচ্চারণ আসে না, হয়ে যায় হা, আবার হয়ে যায় ত, কেমন যেন বিকৃতি লাগে। বাট হাত বললে ফাইন, দ্যাট মিন্স এখানে একটা অক্ষর আছে। আর যদি আমি বলি কবিতা, কবিতাকে আমি একসাথে বলতে পারি, বাট কতগুলো ক্ষুদ্র অংশে ভাঙতে পারি। দেখো, কবিতা, আমি যখন কবিতা, ক বলে থামলাম, বি বলে থামলাম, তা বলে টানলাম, কোনো কিন্তু উচ্চারণ বিকৃতি ঘটে নাই। তো যেহেতু আমি অনেকবার থামতে পেরেছি, দ্যাট মিন্স তিনবার থামতে পেরেছি, এখানে তিনটা বর্ণ, তিনটা অক্ষর আছে। আবার ধরো আমি একটা বড় বর্ণ লিখি বাংলাদেশ, বাংলাদেশ, এটাতে কয়টা অক্ষর আছে? বাংলাদেশ, দেখো এটাকে ভাঙা যাবে বাংলাদেশ, এই বাংলাদেশ, ঠিক আছে? তাহলে এখানে তো অনেকগুলো বাট অক্ষর হলো তিনটা, বাংলাদেশ। এভাবে ভাঙলে কিন্তু আর আমার উচ্চারণের বিকৃতি ঘটে না, বাংলাদেশ। আবার যদি আমি বলি আমাদের, আমাদের, দেখো এখানে আমি কিভাবে ভাঙতে পারি? আমাদের, ঠিক আছে? বাট আমি যদি বলি আমাদের, যদি আমি এখানেও এটাকেও ভাগি আমাদের, তাহলে হয়ে যায় দে র, কেমন হয়ে যায়? বাট আমাদের, তাহলে উচ্চারণ বিকৃত হচ্ছে না। সো আমরা একটা শব্দকে উচ্চারণ বিকৃত না করে সর্বোচ্চ যত ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি সেইগুলোই হচ্ছে আমার কি অক্ষর, ঠিক আছে? তোমরা বাকিগুলো আরো দেখলে বুঝে যাবে। দেখো, অক্ষরকে মোটামুটি আমাদের ছন্দ নির্ণয় করার জন্য আমাদের দুই প্রকার অক্ষর জানা লাগবে, একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা হচ্ছে বদ্যাক্ষর। দেখো, মুক্তাক্ষরকে প্রকাশ করা হয় এরকম ইউনিয়ন চিহ্ন দ্বারা, আর বদ্যাক্ষরকে প্রকাশ করা এরকম হাইফেনের মতো একটা চিহ্ন দ্বারা, ঠিক আছে? বা বিয়োগ বলি যাকে আমরা, হ্যাঁ। তো দেখো, মুক্তাক্ষর কাকে বলে? বলছে টেনে উচ্চারণ করা যায়, যে অক্ষরটা টেনে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে মুক্তাক্ষর, আর তার বিপরীত হচ্ছে উল্টো, টেনে উচ্চারণ করা যায় না সেটা হচ্ছে বদ্যাক্ষর, অর্থাৎ জিহ্বা বাধাপ্রাপ্ত হয়। বদ্যাক্ষর উচ্চারণের সময় জিহ্বা একটা জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হয়, তুমি আর টানতে পারবে না। আর মুক্তাক্ষর উচ্চারণের সময় আমি অনেক টানতে পারবো, যতক্ষণ খুশি ততক্ষণ। কিভাবে আমরা দেখি, যেমন এখানে একটা শব্দ আছে অনেক, অনেক, খেয়াল করো, আমি অ বলে অনেকক্ষণ টানতে পারি, কোনো সমস্যা হবে না। বাট নেক, নেক বলে আমি টানতে পারবো না, নেক এভাবে কি বলতে পারবো? পারবো না, তাহলে উচ্চারণ বিকৃত হয়ে যাবে। তো এই জন্য আমরা
অ বলে অনেকক্ষণ টানতে পারি, এজন্য অমুক্তাক্ষর, তার উপরে দিলাম মুক্তাক্ষরের চিহ্ন। আর নেক, নেক বলে আর টানতে পারি না, সেজন্য দিলাম কি বদ্ধাক্ষরের চিহ্ন। একই ভাবে আমি যদি মুক্তকে ধরি, মুক্ত, মুক্ত, মুখ বলে আমি, এই মুখ বলে আমি কোনো টানতে পারি না, বাট ত, ত বলে টানতে পারি, এই জন্য এটা হচ্ছে কি মুক্তাক্ষর। মুখ হচ্ছে বদ্ধাক্ষর আর ত হচ্ছে আমাদের কি মুক্তাক্ষর। এবং এটা কিভাবে ভাঙলাম তোমরা সেটা দেখে নাও যে কিভাবে অক্ষরে করলাম মুক্ত। এভাবে আমি যদি বলি তাহলে কিন্তু আমার আর কোনো উচ্চারণের বিকৃত ঘটে না। মুক্ত, মুখ বলে টানতে পারি না বদ্ধাক্ষর, ত বলে টানতে পারি, এই জন্য এটা কি মুক্তাক্ষর। তারপরে দেখো ঘাসের, ঘাসের, ঘা বলে আমি টানতে পারি ঘা, আর শের বলে আমি টানতে পারি না। দ্যাট মিন্স ঘা হচ্ছে মুক্তাক্ষর আর শের হচ্ছে বদ্ধাক্ষর। এরপর দেখো আয়না, আয়না, আয়, আয় বলে আমি আর টানতে পারি না, আয় বলে আর টানতে পারি না, দ্যাট মিন্স এটা হচ্ছে বদ্ধাক্ষর। না বলে আমি টানতে পারি, এজন্য এটা হচ্ছে কি মুক্তাক্ষর। তো এভাবে আমাদের যখন শব্দ নির্ণয় করব তখন মুক্তাক্ষরের উপরে কয়টা দাগ থাকবে মানে মাত্রা থাকবে, বদ্ধাক্ষরের উপরে কয়টা দাগ মাত্রা থাকবে সেটা আমাদের জানতে হবে। জানলে আমরা হচ্ছে ছন্দ নির্ণয় করতে পারবো। আর তোমাদের যদি কোনো চাকরির পরীক্ষা এভাবে আসে যে কয়টা শব্দ একটা মানে একটা শব্দ দিয়ে বলবে এখানে কয়টা অক্ষর আছে, তাহলে তোমরা এভাবে ভেঙে করতে পারো। যদি বলি আমি দেশ, দেশ শব্দে কয়টা অক্ষর আছে তোমরা বলো দেশ, আমরা এটাকে দেশ, যদি এভাবে ভাঙি দেশ, উচ্চারণ বিকৃত হয়ে যাবে। বাট আমি যদি একসাথে বলি দেশ, তার মানে এটা আমি একসাথে বলতে হবে, না হলে উচ্চারণ বিকৃত হবে। দেশ শব্দে একটা অক্ষর আছে এবং সেটা কিন্তু আমাদের কি বদ্ধাক্ষর। আবার যদি বলি আমি আরেকটা কথা বলি, যেমন হাত, হাত শব্দটা কি হাত একসাথে, ঠিক আছে। এভাবে আমি যদি আরেকটা শব্দ কোথা থেকে নিয়ে দিই, জোড়া, যেমন জোড়া, জোড়া, এখানে কিন্তু দুইটা অক্ষর জোড়া, আমি জো বলে টানতে পারি, রা বলে টানতে পারি, জোড়া। এবং এখানে কিন্তু দুটোটাই আমার কি, দুটোটাই হচ্ছে আমার মুক্তাক্ষর। আর এখানে হাত শব্দে একটাই অক্ষর এবং সেটা হচ্ছে কি আমাদের বদ্ধাক্ষর। তো এই ছিল আজকের বিষয়। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের কিভাবে ছন্দ নির্ণয় করতে হয়, কোন জায়গায় কত মাত্রা বসে, কোনটা স্বরবৃত্ত ছন্দ, কোনটা মাত্রাবৃত্ত, কোনটা অক্ষরবৃত্ত, কোনটা গদ্য ছন্দ, আমি দেখায় দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের প্রতি অনুরোধ হলো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবে। আর অন্য কোনো টপিক নিয়ে ক্লাস চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।